ঠিক জানি না আমি এমন একটা কথা বলে ফেলেছি, বেফাঁস কথা, বা এমন একটা কথা বলে ফেলেছি যেই কথাটা বিভিন্ন মানুষকে আঘাত করেছে বা বিভিন্ন মানুষের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি করেছে। তখন আমারই মধ্যে আমার চেতনার জায়গা, কনসাসনেসের যে জায়গা, সেটা আমাকে ধাক্কা দেবে যে আমি কি করে এসেছি। এবং সেখানে দেখা যায় যে এই কথার মধ্যে দিয়ে অনেক বড় একটা বিপর্যয়, অনেক বড় একটা ক্ষতি, অনেক বড় একটা ঝঞ্ঝাটের সৃষ্টি হচ্ছে। তখনই সেই সচেতন মানুষের মধ্যে একটা প্রয়াস আসে, না এবার আমাকে আমার কথার সম্পর্কে সচেতন হতে হবে। কথা প্রকাশের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে কোথায়, কোনখানে, কিভাবে কি কথা বলতে। সব ক্ষেত্রে একই কথা চলে না, আর সবার সাথেও একই কথা চলে। দেখুন, আমি আপনাদের সাথে তো আমার একটা আত্মিক সম্পর্ক বেশ কিছু বছর ধরে চলছে। এখানে যে কথা আমি বলতে পারি বা আপনারা যে কথা আমাকে বলতে পারেন, এই কথাটা কিন্তু আমাদের পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে সব জায়গায় আমরা বলতে পারি না, কারণ সেই ক্ষেত্র সেখানে নেই, আর মানুষ নেবেও না। কি প্রয়োজন আছে তার? সবার তো লক্ষ্য এক নয়। সুতরাং আমরা যারা উপস্থিত হয়েছি একটা নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে যাওয়ার জন্য, তাদের কাছে খুব প্রয়োজন যে শ্রী অরবিন্দ মা আমাদের যে শিক্ষা দিচ্ছেন, যে জ্ঞানের কথা বলছেন, যে চেতনার কথা বলছেন, সেইটা আমাদের জীবনে অনুশীলনের জন্য যদি আমরা আনতে পারি। আজকে আমরা মায়ের কিছু লেখা থেকে আগে আলোচনাটা শুরু করছি। মা বলছেন, একবারে প্রথম কি করতে হবে সেটা বলছেন। বলছেন, ইট ইজ দ্য কন্ট্রোল ওভার ওয়ানসেলফ দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং নিডেড। এই যে কন্ট্রোল অফ স্পিচ কিন্তু বলেননি এখানে, এখানে কিন্তু কথার উপর নিয়ন্ত্রণের কথা বলছেন না। বলছেন কি, প্রথমেই প্রয়োজন হলো নিজের উপর নিয়ন্ত্রণ, এবং এটা প্রথম প্রয়োজন। যখনই আমরা আমাদের মধ্যে একটা ইচ্ছে পোষণ করলাম, আমি আশপিয়া অবিশ্বা বড় বড় কথার কথা বলছি না, প্রথমেই আমাদের মধ্যে যখন একটা ইচ্ছা জাগ্রত যে আমার এই জীবনে অনেক রকম অবস্থার পরিপ্রেক্ষিতে, অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে দিয়ে, আমার জীবনের অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে আমার মধ্যে একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে আমার মনের মধ্যে থেকে একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যে আমি শ্রী অরবিন্দ মায়ের কাছে আমার জীবনটাকে রাখতে চাইছি। কেন রাখতে চাইছি? প্রাথমিকভাবে কিন্তু আমি অত প্রকৃতির রূপান্তর বুঝি না, প্রাথমিকভাবে আমার অত পড়াশোনাও নেই, প্রাথমিকভাবে আমার কিছুই জানা নেই, কিন্তু কোনো না কোনো জায়গায় আমার একটু ভালো লেগে গেছে। সেটা হয় এমনি ভ্রমণ করতে করতে পন্ডিচেরিতে ঢুকে গেছিলাম আশ্রমে, সেই আশ্রমে সমাধিতে যাওয়ার পর থেকে কেন জানি না আমার মনের মধ্যে একটা ভালো লাগার বোধ তৈরি হয়েছে। অথবা আমি পন্ডিচেরি আশ্রমেও যাইনি, আমি কোনো না কোনো এই প্রসঙ্গে কোনো লেখা পড়েছি যেটা থেকে আমার ভালো লেগেছে, আমি কোনো না কোনো মানুষের কিছু কথা শুনে আমার ভালো লেগেছে, এই সাধনার পথে যে চলা মানুষ তাদের সান্নিধ্যে এসে আমার ভালো লেগেছে, আমাকে আমার কোনো পরিচিত ব্যক্তি বা কেউ কোনো একটা কেন্দ্রে কোনো একটা উৎসবের মধ্যে নিয়ে গেছিলেন, সেখান থেকে আমার ভালো লেগেছে। বিভিন্ন অবস্থা থাকতে পারে। সুতরাং এই যে ভালো লাগাটা, যেখান থেকে একটা ইচ্ছা জাগ্রত হয়েছে যে আমি শ্রী অরবিন্দ মায়ের কাছে আমার জীবনটাকে রাখতে চাইছি, এবং প্রথমেই আমি যেটা পেতে চাইছি, আমি একটু শান্তিতে আনন্দে জীবনে থাকতে চাই। আর একটা হচ্ছে শ্রী অরবিন্দ মা যেন আমার জীবনের যে প্রয়োজনটুকু, চাহিদাটুকু না, প্রয়োজনটুকু, সেগুলো যেন আমাকে একটুখানি দিয়ে দেয়। যেমন মোটামুটি ভাবে আমাকে যেন একটা সুস্বাস্থ্য দেয়, আমার মধ্যে যেন একটা শিক্ষার বিষয় থাকে, আমার
একটা যেন সঠিক কর্ম থাকে, আমার মধ্যে একটা প্রয়োজনীয় অর্থের বিষয় থাকে, নাহলে আমি জীবন চালাবো কি? এবং আমার চারপাশের পরিবেশটা যেটা থাকবে সেটা যেন একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে। এই প্রাথমিক চাওয়াটুকু তো থাকতেই পারে সাধনা, এটা না থাকলে সাধনা তো শুরুই করা যাবে। কিন্তু এই যে বলছেন ইট ইজ দ্য কন্ট্রোল ওভার ওয়ান সেলফ, এই যে কন্ট্রোল ওভার ওয়ান সেলফ, নিজের উপর নিয়ন্ত্রণ, এই যে কত কঠিন কাজ। আমরা যারা উপস্থিত আছি আমরা হাড়ে হাড়ে জানি, বুঝি, আমরা বক্তৃতায় অনেক কিছু বলি, বক্তৃতা শুনি, অনেক কিছু বই পড়ি, অনেক কিছু করি, কিন্তু প্রকৃতি যে কি বিপজ্জনক বিষয়, কখন সে ফুসফুসিয়ে উঠে এসে সাপের ফনার মতো তুলে কোন ফাঁক দিয়ে কি করিয়ে নিয়ে চলে যাবে আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং নিডেড, এটা প্রথম প্রয়োজন। তারপর বলছেন and specially, এইবার বলছেন and specially the control over one's tongue। তাহলে প্রথমে কি বললেন? নিজের উপর নিয়ন্ত্রণ। এইবার বলছেন কি বিশেষ করে, স্পেশালি, বিশেষ করে নিজের জিহ্বার উপর নিয়ন্ত্রণ। অর্থাৎ এই জিহ্বা দিয়ে কিন্তু কথা বেরোতে পারে। নিজের জিহ্বার উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, জিহ্বার তো বিশেষ দুটো কাজ থাকেই, একটা কথাকে প্রকাশ করা আর একটাকে খাদ্যের স্বাদটাকে নিয়ে নেওয়া। এখানে কথার উপর যখন কথা হচ্ছে, এই জিহ্বা আমাদের মধ্যে দিয়ে যেহেতু প্রকাশের একটা যন্ত্র, সেহেতু ওই কথার জন্য জিহ্বার উপর নিয়ন্ত্রণ, এবং খুব কঠিন, কঠোর, নিয়মানুবর্তিতার মতো শৃঙ্খলার সাথে সেটা যদি না করা যায়, তাহলে কিন্তু সেই জিনিস কখনোই সঠিকভাবে একটা পূর্ণতা পেতে পারে না। If people could learn to keep silent, how many troubles would be avoided? না বলছেন যদি মানুষেরা জানতো নীরব থাকা শিখতে, অর্থাৎ কি কখন কিভাবে কি সময় কার কাছে নীরব থাকতে হয়, এটা যদি মানুষ জানতো শেখা শিখতে, তাহলে কত অসংখ্য ঝামেলা এড়িয়ে যেতে পারে। একটা স্লিপ অফ দি টাং, একটা ছোট্ট, কত বড় যে ঘটনা ঘটিয়ে দিতে পারে তার আমরা চারপাশে সেসব দেখতেও পাই, শুনতেও পাই, অভিজ্ঞতার মধ্যে সেগুলো সঞ্চয়ও করি। মা বলছেন বি কোয়াইট and gather strength, শান্ত থাকো এবং শক্তিকে সঞ্চয় করো, and force, এবং শক্তিকে not only to do work, শক্তিকে শুধু কাজ করতে দেওয়া নয়, but also chiefly, প্রধানত to achieve the transformation। এই শক্তি শুধু কাজ করে দিয়ে চলে গেল তা নয়, এই শক্তি আমাদের সত্তার গভীরে প্রবেশ করে আমাদের মধ্যেকার যে অজ্ঞান, যে অন্ধকারাচ্ছন্ন, যে কুসংস্কারাচ্ছন্ন, যে অদিব্য যন্ত্র শক্তিরাজিগুলো এসে যে যন্ত্রগুলোকে পরিচালনা করছে নিম্ন প্রকৃতির দ্বারা, সেই যন্ত্রগুলোকে সে রূপান্তর করে দেয়। তাহলে একবারে প্রথম হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ, শুরু হয়ে গেল প্রাথমিকভাবে সাধনা। তারপর নিজের জিহ্বার উপর নিয়ন্ত্রণ, কারণ নিজের মধ্যেই এমন একটা সংযম তৈরি করতে হবে, কখন কোথায় কিভাবে কার সাথে কোন কথাটা বলতে হবে, সেটা কিন্তু চেতনা যত সমৃদ্ধ হবে তত কনসাসনেস ভেতর থেকে আমাদের সেই রকম ভাবে পরিচালিত। যার চেতনা যত বেশি সংবেদনশীল, যত বেশি উন্নত, যত বেশি ভেতরের মুখী, অন্তর্মুখী, তার কিন্তু ব্যবহার, তার কথাবার্তা, তার শব্দ প্রয়োগ, তার বাক্যবন্ধ ঠিক সেই রকম ভাবে তৈরি হয়, সেইভাবে আসে। কিছু কিছু মানুষের কথা শুনলে ভেতরে একবারে জ্বলে যায়, মনে আগুন লেগে গেল।
আবার কিছু কিছু মানুষের কথা শুনলে ভেতরে প্রচন্ড একটা প্রশান্তির অবস্থা আসে, মনে হয় এত মধুর, এত মধুর, শেষ নেই। মা এবারে বলছেন দ্বিতীয় লেখাটায়, ইউ মাস্ট অলওয়েজ ডু হোয়াট ইউ সে। যা তুমি বলবে তোমার সবসময় নিশ্চয়ই তা করতে হবে। এই যে ধরুন মা বলেছেন, এই কথাটা বিশেষ করে আমি একটু আপনাদের কাছে শেয়ার করার জন্যই বলছি, যে সেটা আমাদের মতো যারা এই ভূমিকাতে রয়েছি শ্রী অরবিন্দ মায়ের কাজের ক্ষেত্রে, অর্থাৎ বক্তৃতায় বা কথাবার্তায় রয়েছি, তাদের পক্ষে ভীষণ প্রয়োজন। কারণ ধরুন যে কথা মানুষের কাছে বলা হচ্ছে, সেই কথার মধ্যেকার যে শক্তি, সেই শক্তি কিন্তু যে বলছে, যে বক্তব্য রাখছে, যে বক্তৃতা দিচ্ছে, তার মধ্যে একটা চাপ সৃষ্টি করে এবং তার চেতনার মধ্যে একটা বোধের জায়গা তৈরি করে, তুমি না এই মানুষগুলোকে এই কথা বললে, তাহলে তুমি নিজে সেগুলোকে পালন করো, এই একটা চাপ তৈরি। যার জন্য এই ধরনের কাজের একটা সদর্থক দিক হচ্ছে এইটা। কিন্তু সেটা যদি নিয়ারেস্ট স্পিচ থাকে, এটা যদি সাধারণ উপর উপর একটা বক্তৃতা হলো আর জীবনটা চললো অন্যভাবে, তাহলে কিন্তু সেই কথাবার্তার কোনো মূল্য নেই, কোনো প্রয়োজন নেই। তাহলে বলছে ইউ মাস্ট অলওয়েজ ডু হোয়াট ইউ সে। তুমি যা তুমি বলবে তোমার সবসময় নিশ্চয়ই তা করতে হবে। বাট ইট ইজ নট অলওয়েজ ওয়াইজ টু স্পিক অ্যাবাউট এভরিথিং ইউ ডু। এইবারে আমরা ভুল করি কি, আমরা মনে করি আমার মনের মধ্যে যা এসছে তা যেমন আপনাদের বলছি, তেমনি আমার চারপাশে অন্যান্য যেসব মানুষেরা রয়েছেন সবাইকে সেই সব কথা বলতে হবে। না, এটা নির্বুদ্ধিতা হবে। কারণ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, তারা বেশ কিছু কাল চলতে চলতে আমাদের মধ্যে একটা মানসিক সাম্য তৈরি হয়েছে এবং সেই মানসিক সাম্যের মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে প্রত্যেকে তার নিজস্ব অবস্থা অনুযায়ী, নিজস্ব পথ অনুযায়ী চলতে চলতে সেই জায়গাটায় আমরা একটা ভেতর থেকে একটা ঐক্যের জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি। এইখানে যে কথা বলা যাবে, সে কথা আমি আমার অফিসে বলবো, সেই কথা আমি আমার রাস্তায় কারোর সাথে বলবো, সেই কথা আমি কি চায়ের দোকানে বলবো, সেই কথা আমি কি বাড়িতে যে কাজের লোক আছে তার সাথে বলবো না। আমি যে কথা যেখানে বলার সেইভাবে পরিণত অবস্থায় বলতে আমাকে ট্রেনিংটা নিতে হবে। তার কি বলছেন, বাট ইট ইজ নট অলওয়েজ ওয়াইজ। কিন্তু এটা কিন্তু খুব বিচক্ষণ কাজ হবে না বা খুব একটা জ্ঞানের বিষয় হবে না টু স্পিক অ্যাবাউট এভরিথিং, কিন্তু যা তুমি বলছো সেটা সব সময় সকলের কাছে বলতে হবে না। when you speak you must speak the truth। এবং মা এবার বলছেন, আমাদের সচেতন করছেন, তুমি যেটা বলবে সেটা কিন্তু সত্য কথা বলবে, সত্যময় হিসেবে বলবে, সত্য ছাড়া মিথ্যা বলবে না। বাট সামটাইমস ইট ইজ বেটার নট টু স্পিক। এবং কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে ধরুন আমরা সত্য কথা বলতে পারছি না, পারবো না। বিশেষ করে যারা অফিস কাছারিতে বা ব্যবসায়িক ক্ষেত্রে কাজ করেন, তারা অনেক সময় প্রশ্ন করেন যে দেখুন এই অবস্থায় যদি সত্যটা বলি তাহলে তো আমি কিছু করতেই পারবো না। সেখানে কিন্তু শ্রী অরবিন্দ মা খুব সুন্দর একটা ট্রেনিং আমাদের দিয়েছেন, সেটা কি সামটাইমস ইট ইজ বেটার নট টু স্পিক। সেখানে কথা না বলা, নীরব থাকা, এটা একটা খুব বড় বিষয়। অরবিন্দ যখন আলিপুর বম ট্রায়াল চলছে, বোমার যে মামলা চলছে আলিপুরে, তখন কোর্টে সেই সময় একজনের কোন একটা ভার্ডিক্টের ক্ষেত্রে কোন একটা চেঞ্জ হয়ে গেছে এবং
এবং সেই পরিবর্তন হওয়ার পরে তার পক্ষে জিনিসটা তার ফেভারে গেছিল। সে সেই সময় শ্রী অরবিন্দকে জিজ্ঞেসই করেছিল যে আপনি তো বলছেন আমরা সত্যময় জীবন যাপন করি, সত্যের পথেই চলছি, এইখানে যে ওদের ভুলবশত মানে বিরোধী পক্ষের ভুলবশত একটা এমন কিছু স্টেটমেন্ট এসছে যে স্টেটমেন্ট আমার ফেভারে চলে এসছে, কিন্তু সেটা ঠিক নয়, এক্ষেত্রে কি করা? শ্রী অরবিন্দ বলছেন যে এই যুদ্ধটা হচ্ছে সত্যের প্রতিষ্ঠার যুদ্ধ। গীতার শ্লোক তিনি ওখানে তুলেও ধরলেন। এবং এই যে ধর্ম বা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কিছু কৌশলের দরকার। এক্ষেত্রে কথা হচ্ছে ওরা ভুলটা করেছে, তুমি তো করনি। ইট ইজ বেটার টু স্পিক নাথিং, তুমি কিচ্ছু বলবে না, তুমি চুপ করে থাকো। কারণ এর পেছনে যে ভগবত শক্তি কাজ করছে না তুমি বুঝছো কি করে? এবং সেইটা কিন্তু সেই ব্যক্তি বিশেষের ফেভারে গেছিল এবং সেটা আদালতের ক্ষেত্রে কেসের ক্ষেত্রে খুব একটা উপযুক্ত অবস্থায় পৌঁছে দিয়েছে। সুতরাং যেখানটা আমাদের বলার প্রয়োজন নেই সেখানটা নীরব থাকা ভালো। এইবারে কথা হচ্ছে কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে যায়, কেউ কথা শুরুর সঙ্গে সঙ্গেই দেখবেন ভেতর থেকে কথা বেরোতে শুরু, তার কথাটা ধৈর্য ধরে শোনারও প্রয়োজন হয় না অনেক সময়, বা আমরা শুনি না। সে কিছু বললো সঙ্গে সঙ্গে একটা কমেন্টস করলো, আস্তে করতো আর একটা কমেন্টস করলো। এবং আমাদের মধ্যে একটা প্রবণতা ভীষণ কাজ করে, সেই প্রবণতাটা হলো নিজের দিকে আঙুলটা না দিয়ে পরের দিকে দেয়া এবং পরের সমালোচনা করা, পরের ত্রুটির দিকে তাকানো, ওই ওটা এই করেছে, ও সেই করেছে তাই করেছে। সেক্ষেত্রে মা খুব সুন্দর বলছেন, মা বলছেন দ্য ক্রিটিসাইজিং হ্যাবিট ইজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান মেনি ব্যাড হ্যাবিটস। মানে মানুষের যত রকম খারাপ অভ্যাস আছে, যত রকমের খারাপ অভ্যাস, সেটা আমরা সবাই জানি কি কি খারাপ অভ্যাস আমাদের কাছে আছে। সব থেকে খারাপ অভ্যাস হচ্ছে অপরের সমালোচনা করা। কারণ ওটা এমন একটা আকর্ষণীয় বিষয় যে ওটা প্রতিদিন করতে 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 ওটা এমন একটা হ্যাবিট হয়ে যায়, তখন একটা মনে হয় নির্দিষ্ট সময় ধরে একটু সুযোগ পেয়ে যখন কোন রকম কাজ নেই একটু পরের সম্পর্কে কিছু আলোচনা বা পরের সম্পর্কে কিছু অনধিকার চর্চা বা চর্চা আমরা করি। এবং সেটা ইন্ডিভিজুয়াল করি, দুজনে করি, গ্রুপ ওয়াইজ করি। এইভাবে দেখা যায় আমাদের মধ্যে একটা প্রবণতা তৈরি হয় একটা পরকে নিয়ে আলোচনা করা। এটা কোনো খারাপ শুধু না, যত রকম হ্যাবিট খারাপ আছে, খারাপ অভ্যাস আছে, সব থেকে খারাপ অভ্যাস হচ্ছে এইটা এবং ধ্বংসাত্মক একটা অভ্যাস। আমাদের সেখান থেকে খুব সতর্ক থাকে। মায়ের পরের লেখায় বলছেন, if only people did remain a little quiet before speaking, acting or writing, much trouble could be avoided. এখানে শুধু দেখুন, শুধু কথার কথা বললেন না, শুধু মানে আমরা যে কথা প্রকাশ করি তা শুধু বললেন না, কি কি বললেন? এখানে কথা বলা, কাজ করা, লেখা, এই সমস্ত প্রকাশের ক্ষেত্রে বলছেন যে মানুষ যদি কথা বলার, কাজ করার এবং লেখার আগে শান্ত থাকতো তাহলে অনেক ঝামেলা এড়িয়ে যাওয়া যেত। কেন শুধু কথা বলার কথা বললেন না? কারণ মানুষ যে কাজ করে তখনও কিন্তু মানুষ অশান্তির সৃষ্টি করে কাজের মধ্যে। ধরুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে একটি কেন্দ্রের বিশেষ কোনো অনুষ্ঠানে এইভাবে কাজটা করা, সেখানে কোনো একজন এসে সেই কাজটাকে তার নিজস্ব একটা ঝোঁকের দ্বারা কিছু কিছু করে সেই কাজটাকে বানচাল করা বা পণ্ড করা বা নষ্ট করার চেষ্টা করতে পারে। সুতরাং শুধু কথা বলার আগে নয়, কাজ করার আগেও শান্ত হতে হবে। বা ধরুন একটা লেখা প্রকাশিত হচ্ছে, একটা লেখা প্রকাশের মধ্যে দিয়ে কিন্তু
খুব বড় একটা গন্ডগোল বাঁধিয়ে দেওয়া যায়। কারণ সেই লেখায় এমন একটা কিছু প্রকাশ করা হলো, বিতর্কিত বিষয়, যেটা নিয়ে চারিদিকে একটা তুমুল বাক বিতণ্ডা শুরু হয়ে গেল। সুতরাং মা কি বলছেন দেখুন, ইফ অনলি পিপল ডিড রিমেন এ লিটল কোয়াইট, যদি সামান্যতম একটু শান্ত থাকতো, বিফোর স্পিকিং, কথা বলার আগে, অ্যাক্টিং, কাজ করার আগে, অর রাইটিং, লেখা প্রকাশ করার আগে, মাচ ট্রাবল কুড বি অ্যাভয়েডেড, অনেক ঝামেলা এড়িয়ে যাওয়া যেত, অনেক ঝামেলা এড়িয়ে যাবে। আপনারা নিজেরাও জানেন, সেসব রেফারেন্স দিতে গেলে অনেক রেফারেন্স দিতে হয়। আমাদের সাহিত্যের ক্ষেত্রে বলুন, লেখার প্রকাশের ক্ষেত্রে বলুন, এমন এমন অবস্থা গেছে, একটি বিষয় দুপক্ষের মানুষ বিভিন্ন ভাবে বিরুদ্ধাচরণ করেছে তাদের প্রকাশের ক্ষেত্রে, লেখার মধ্যে, এবং সেটা বছরের পর বছর চলেছে, বছরের পর বছর চলেছে। কখনো দুজন সাহিত্যিকের ক্ষেত্রে হয়েছে, কখনো দুজন কবির ক্ষেত্রে হয়েছে, কখনো দুজন রাজনীতিকের ক্ষেত্রে হয়েছে, কখনো দুজন ব্যক্তি সত্তার ক্ষেত্রে হয়েছে, কথা বলার ক্ষেত্রে হয়েছে, কাজকর্মের ক্ষেত্রে হয়েছে, লেখার প্রকাশের ক্ষেত্রে। এত বিতর্ক, এত ঝগড়াঝাটি, এত ঝামেলা হয়েছে যে সেটা নিয়ে একটা বিষ বাষ্প তৈরি হয়ে গেছে। বলছেন, so many things are said uselessly, অনেক কথা আমরা যে বলি সাধারণ ভাবে, সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে যে অনেক কথা বলি প্রতিদিনের জীবনে, অনেক অপ্রয়োজনীয় কথা, এগুলোর কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে, কথা বলার যে সোর্স, সেইখানে কিন্তু আমার চেতনা এখনো সমৃদ্ধ হয়নি, সে সচেতন হয়নি, সে কনসাস হয়নি, যার ফলে ওই জায়গাটা এমন একটা এলেবেলে হয়ে রয়েছে, এমন একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে রয়েছে যে সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা আসছে আর বেরিয়ে যাচ্ছে, আসছে আর বেরিয়ে যাচ্ছে, যার ফলে অনেক প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় কথা আমরা বলি, এবং সেগুলো কি করে দেখুন, যে ব্রিং মিসআন্ডারস্ট্যান্ডিংস, তারা কি করে, তারা বয়ে আনে ভুল বোঝাবুঝি, ব্যাড ফিলিংস, এবং খারাপ ভাবগুলোকে বয়ে আনে, which could have been saved with silence, যেগুলোর থেকে আমরা রক্ষা পেতাম যদি সেই সময় নীরব থাকতে পারতাম। বলছি তো, একটা ছোট্ট কথা, একটা কথা বলা হয় না যে তীর আর কথা বেরিয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা যায় না, আমরা কথায় কথাই বলি সেটা, যার জন্য বলে না, খুব সাবধান, একটা কথা বলার আগে ভেবে কথা বলো। এটা কিন্তু আমাদের সাধারণ জীবনেই এই শিক্ষাটা নীতিগত ভাবে বলা হয়। এবার মা বলছেন, if were spoken only the words that needed to be spoken, যদি যে কথা একমাত্র বলার প্রয়োজন সেগুলো বলা হতো, the world would be a very silent peace, তাহলে পৃথিবীতে নীরবতার শান্তি বিরাজ। আজকে দেখুন, সারা পৃথিবী জুড়ে এই এত বিশৃঙ্খলা, এত যুদ্ধ বিগ্রহ, এত মানুষে মানুষে হানাহানি, কাটাকাটি, প্রতিদিন মানুষ মরছে, মানুষই মানুষকে মারছে, অন্য কোনো পশু মানুষকে মারে না। তার মূল কারণ আমাদের মধ্যেকার যে সমতার জায়গা, সেটার সম্পূর্ণ অভাব। আমরা ভেতরে বিশৃঙ্খল, ভেতরে আমাদের সমতার অভাব, ভেতরে আমাদের কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নেই, যাকে যে পারছে যেভাবে পারছে আঘাত করে যাচ্ছে, যার জন্যে পৃথিবীটা আমাদের কাছে একটা অশান্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং মনে মনে অনেকে বলে যে পৃথিবীটা কবে ধ্বংস হবে, কিন্তু শ্রী অরবিন্দ মা বলছেন, এই পৃথিবীটাই দিব্য পৃথিবীতে রূপান্তরিত। এইবার যে জায়গাটা মা তুলেছেন, এই জায়গাটা যদি কারো স্বভাবের মধ্যে থাকে,
তাহলে কিন্তু সাধু সাবধান, সেই স্বভাবটাকে কিন্তু পাল্টাতেই হবে, নাহলে জীবনে প্রচুর অশান্তি, প্রচুর ঝামেলা, অনেক বিপর্যয়ের মধ্যে পড়তে হবে। কারণ মা এখানে পয়েন্ট ওয়াইজ বলেছে। মা কি বলছেন? টু গসিপ অ্যাবাউট what somebody is doing or not doing is wrong. এইখানে গসিপ মানে কিন্তু পরচর্চার কথা বলছে, অর্থাৎ কেউ কিছু করছে বা করছে না এই নিয়ে পরচর্চা করাটা ভুল। এটা আমরা দেখবেন সাধারণভাবে সংসারে, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে, এমন আমরা এই যে মহান আদর্শের নাম করে যে কেন্দ্রগুলো গঠন করেছি, প্রথম দিকে তা এক অবস্থায় ছিল। কারণ প্রথম দিকে হয়তো একজন ব্যক্তি বা দু একজন ব্যক্তিকে ধরে সেটা গড়ে উঠেছে। যখনই সেখানে মানুষের আস্তে আস্তে সমবেত হয়েছে মানুষ, তখনই মতামতের তফাৎ, তখনই মনোভাবের তফাৎ, তখনই মনোমালিন্য, তখনই গ্রুপ তৈরি করা, ছোট ছোট এক একটি কেন্দ্রে 3টি করে গ্রুপ, প্রায় সমস্ত ক্ষেত্রে যতগুলো সংগঠন পৃথিবীতে রয়েছে এখন বর্তমান অবস্থায়, স্ট্যাটিস্টিক্স জেনে এমন কোন সংগঠন পৃথিবীতে এখন নেই যে সংগঠনের মধ্যে একমাত্র একতা রয়েছে, নেই কোন সংগঠন। এখন অনেক প্রশ্ন আসবে, আপনি কি বলছেন, এত মহান মহান আদর্শের সংগঠন, এত আধ্যাত্মিক সংগঠন, প্রত্যেক সংগঠনের মধ্যে কন্ট্রাডিকশন, দ্বন্দ্ব, মতভেদ, মতানৈক্য, মনোমালিন্য, ছোট ছোট দল তৈরি করা, এ আমার দলে ও আমার বিপরীতে, এই সমস্ত জায়গাতে কোন জায়গাটা বাদ নেই আজকের পৃথিবীতে। কারণ এখনো সেটা তৈরি হওয়ার অবস্থা আসেনি। এটা একমাত্র হতে পারে যখন আমাদের সামগ্রিকভাবে প্রকৃতির রূপান্তর হবে। কারণ আমাদের প্রকৃতির মধ্যেই বৈষম্য, প্রকৃতির মধ্যেই সামঞ্জস্যহীনতা, প্রকৃতির মধ্যেই বিপরীত অবস্থা, বৈপরীত্য, প্রকৃতির মধ্যেই দ্বন্দ্ব। যার জন্য সাবিত্রীতে বললেন অল কন্ট্রারিজ প্রিপেয়ার হার হারমানি। কারণ এই যে কন্ট্রারিজ বা দ্বন্দ্ব, এটা কিন্তু আছে, এখনো পৃথিবী থেকে যায়নি। পৃথিবী সেই জায়গায় উন্নীত হয়নি যে সেখানে এমন কোন সংগঠন আজকের পৃথিবীতে আছে যেখানে এই বৈপরীত্য নেই, দ্বন্দ্ব নেই, বিরোধ নেই, ঝগড়া নেই, গ্রুপিজম নেই, সব জায়গায় আছে। তবুও কিছু কিছু প্রকাশ্যে চলে আসে যেটা ভীষণ নক্কারজনক, আর কিছু কিছু ভেতরে থাকে যেটা বাইরে থেকে বোঝা যায় না, আড়ালে আবডালে থাকে। কিন্তু কথা হচ্ছে সব থেকে বড় বদভ্যাস হচ্ছে নিজের কথা, নিজের ভাব, নিজের চেতনার উন্নতির দিকে না তাকিয়ে অপরের দিকে তাকানোর একটা অভ্যাস। দেখলেন সেদিনকে এসে উনি কি করলেন, কিরকম ভাবে মালাটা দিলেন শ্রী অরবিন্দ মায়ের কাছে। মালা দেয়া, ফুল দেয়া নিয়েও ঝগড়া, প্রসাদ কোনটা হবে সেই নিয়েও ঝগড়া। মানে এই কথা কিন্তু বাস্তব কথা। যারা আমরা দীর্ঘদিন পথ পরিক্রমায় রয়েছি তাদের বাস্তব অভিজ্ঞতায় আমরা সর্বত্র এটা দেখতে পাই। কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, এতৎ সত্ত্বেও আমার বিপরীতে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কিন্তু শ্রী অরবিন্দ মায়ের প্রতি একটা টানে রয়েছে। আমি শুধু আমার মধ্যেই শ্রী অরবিন্দ মায়ের টান রয়েছে, আর আমি যাকে পছন্দ করছি না এই পথে তার শ্রী অরবিন্দ মায়ের প্রতি টান নেই, সে কথা কিন্তু ভুল, মিথ্যা। একটা আশ্চর্যের বিষয়, এই পথের অনেক ধরনের মানুষ যাদেরকে অনেককে আমাদের মনে হয় এই লোকটা সহ্যই হয় না, অসহ্য,
প্রত্যেকের মধ্যে কিন্তু শ্রী অরবিন্দ মায়ের প্রতি একটা টান আছে, এবং সেই টান দিয়েই একটা ভেতরের একটা ঐক্যের জায়গা মা গড়ে রেখে দিয়েছেন। যতই আমাদের মধ্যে বৈপরীত্য থাক, যতই মনোমালিন্য থাক, যতই ঝগড়া বিবাদ, মা এরপরে বলছেন, এই প্রসঙ্গে এত সুন্দর বলেছেন, টু লিসেন টু সাচ গসিপ ইজ রং। দেখুন কিভাবে ট্রেনিং দিচ্ছেন। এই যে পরচর্চার যে বিষয়টা আমি করলাম না, কিন্তু আমি শুনলাম, কেউ একটা বললেন যে জানেন অমুকে 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 এই করছে বা এই করেছে, এই ধরনের জিনিস চলছে, বলছেন এটা শোনাও ভুল, এটা শোনাও ভুল। কেন? ওটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের চেতনা নিচের দিকে নেমে যায়। আমরা যে একটা সুন্দর চেতনা নিয়ে ওই জায়গাগুলোতে, পরিবেশগুলোতে যেতে চেয়েছিলাম, এইটা শোনার সঙ্গে সঙ্গে এইটা নেমে যায়, এবং সেটা যে কত ক্ষতিকারক সেটা নিজের দিকে তাকালেই বোঝা যায়, যে যে চেতনাটা কতটা উঠেছিল সেটা এই পরচর্চা, পরনিন্দা শোনার জন্য কত নিচে নেমে গেল। তারপরে বলছেন, টু ভেরিফাই ইফ সাচ গসিপ ইজ ট্রু অর রং। অর্থাৎ কোন একটা পরচর্চার বিষয় উঠে এসছে, কার কেউ কোনো ভুল করেছে, বা কেউ কোনো ভুল কথা বলেছে, বা কেউ কোনো ভুল কাজ করেছে, বা সেটা বাইরে থেকে আমাদের কাছে এসে প্রকাশিত হয়েছে, আমরা যদি সেইটাকে ভেরিফাই করার চেষ্টা করি, যাচাই করার চেষ্টা করি, উভয় পক্ষের সাথে কথা বলে যদি চেষ্টা করতে যাই যে কোনটা সত্য কোনটা মিথ্যা, বা বলছেন সেটাও ভুল। কারণ ওই যে দুই পক্ষ যে কথাগুলো বলছে, তারা যে কতটা নিম্ন স্তরের জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা ধারণা করা যায়। বা একটা খুব বড় কথা বলছে, যখন কেউ অপরের নামে কোনো কিছু অভিযোগ করছে, তখন একবারে নিশ্চিত ভাবে ধরে নেওয়া যায় দুজনেরই কোনো না কোনো দোষ ত্রুটির ব্যাপার রয়েছে। আমার কথায় কথায় বলি না, এক হাতে তালি বাজে না। কারণ আমার আপনার ভেতরের মনোভাব যদি সঠিক থাকে, এবং সেটা যদি আন্তর্চেতনায় সমৃদ্ধ থাকে, এবং সেটা যদি সচেতন প্রয়াসের দ্বারা উন্নততর অবস্থা, কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কোনোভাবেই আমাদের মধ্যে কোনো অসামঞ্জস্যের জায়গা তৈরি করতে পারবে না, কোনো সমতার অভাব তৈরি করতে পারবে না। সেইটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আমরা কোন মনোভাবে রয়েছি, আমরা কতটা সচেতন ভাবে রয়েছি তার। রিটালিয়েট মানে হচ্ছে প্রতিশোধ স্পৃহা। টু রিটালিয়েট ইন ওয়ার্ডস এগেইনস্ট এ ফলস গসিপ ইজ রং। অর্থাৎ কোন মিথ্যা পরচর্চার বিষয় বা পরনিন্দার বিষয় একটা প্রতিরোধ স্পৃহা যদি উঠে আসে, অর্থাৎ আমার নামে কেউ কিছু বলেছে, আমার চরিত্র হনন করেছে, আমার সম্পর্কে সমস্ত নেগেটিভ কথাবার্তা বলেছে, জানেন আপনার সম্পর্কে এই বলেছে, এবং তখন যদি প্রকৃতির মধ্যে দিয়ে কোনো প্রতিশোধ প্রয়াস তৈরি হয় যে তাকে যেভাবে হোক দমাতে হবে, তাকে যেভাবে হোক সামলাতে হবে, তাহলে সেটা মা বলছেন ভুল। ওরা ঢুকতেই দেবে না, যেন শোনি এরম ভাবে চলবে। এরপর মা বলছেন, the whole affair is a very bad way of wasting one's time and lowering one's consciousness. এই যে সমস্ত বিষয়গুলো আমরা পরের বিষয়ে যে আলোচনা করি, নিন্দাবন্ধ করি, চর্চা করি, এই সমস্ত বিষয়গুলো শুধু বাজে ভাবে সময় নষ্ট করে, আর কিচ্ছু করে না, ওয়েস্টিং টাইম। আর কি করে? আর আমাদের চেতনাকে না, একেবারে এটা যে বাস্তব একটা ক্ষেত্র চেতনাকে নামিয়ে দেয়, এই অভিজ্ঞতা যেটা রাখবেন যারা যারা করেছেন বা করেন তারা নিজেরাই নিশ্চয় বুঝতে পারেন যে আমি কত সুন্দর, কত মহৎ, কত
মানে একবারে মধুর একটা ভাব নিয়ে সেইখানে গেছিলাম, কিন্তু ফিরে আসলাম একটা তিক্ততা নিয়ে। আরে বাবা, প্রথমেই জেনে নিতে হবে এই পৃথিবীটা এখনো পর্যন্ত দিব্য পৃথিবীতে রূপান্তরিত হয়নি। এই পৃথিবীটা তার সমস্ত জাল জঞ্জাল, তার সমস্ত ত্রুটি বিচ্যুতি, তার সমস্ত ওঠানামা, তার সমস্ত কিছু নিয়ে সে চলেছে দিব্য রূপান্তরের পথে। এবং সেটা হবে কখন? যখন ব্যক্তি সত্তায় প্রকৃতির রূপান্তর হয়ে সেটা সমষ্টি সত্তায় সঞ্চারিত হবে এবং অধিক সংখ্যক মানুষের মধ্যে যখন সেই সঞ্চার ঘটবে, তবেই তো পৃথিবীটা রূপান্তরিত হবে। এটা তো আকাশ থেকে পড়বে না। আমি নিজেই পাল্টাতে পারিনি, আমি পৃথিবীকে পাল্টাবো? মস্ত বড় একটা ফ্যালাসি, মস্ত বড় একটা বিড়ম্বনা এবং কৌশল হচ্ছে আমি নিজে নিম্ন প্রকৃতিতে দাঁড়িয়ে রয়েছি, একবারে প্রায় পশু প্রকৃতি আর সাধারণ মনের স্তরে দাঁড়িয়ে রয়েছি। এবার আমি দায়িত্ব নিয়েছি জগৎকে পাল্টে দেওয়া, মানুষকে পাল্টে দেওয়া, জনসেবা করবো। কোথায় নেই। এই যে স্বামীজি বলছেন, যেটাতে বহু মানুষ ধোঁকা খেয়ে যায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই স্টেটমেন্টের পরেটা হচ্ছে সেই জন সেবিছে ঈশ্বর, তার আগের স্টেটমেন্ট হচ্ছে জীবে প্রেম। আর আমার তো আসেইনি সেটা। আমার যখন সেই জীবে প্রেম আসেনি, তখন আমি আবার সেবার কাজে যাব কি করে? আমি গেলেই তো সেখানে গন্ডগোল বাঁধাবো, আমার অহংের প্রকাশ করব, আমার স্বার্থবোধ, আমার নাম যশের আকাঙ্ক্ষা, আমার ক্ষমতার স্পৃহা, এগুলোকে তো আমি প্রকাশ করবো। এবং ওইখানে জনসেবার নাম করে বহু মানুষ ঠকে যায়। স্বামীজির একটা ছবি থাকে, আর কার্যক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ কুকুরের মতো ঝগড়াঝাটি করছে, আর গরিব লোকগুলোকে কিছু খিচুড়ি খাইয়ে ভাবছে একবারে পুণ্যের পুণ্যি করে ফেলেছে। অত সস্তা নয় ব্যাপারটা। আগে নিজেকে তৈরি করতে হয়, তবেই অপরের কাছে সে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে। নিজেই সে তৈরি হয়নি, সে অপরের কাছে গিয়ে মাথা পড়ি। এইবার একটা কথা হচ্ছে, মা খুব সুন্দর বলেছেন। মা বলছেন তাহলে কথাটা এই যে আমরা বলি, একবারে কি কথা বলবো না, বোমা হয়ে যাব। প্রচুর কথাও বলবো না, যেমন বোবাও হয়ে যাব না। মা একটা লাইনে বলে দিয়েছেন, neither too many not too few words। অর্থাৎ খুব বেশি কথা বলবো না, যেটা অপ্রয়োজনীয় কথা বলবো না, যেটা বললে মানুষের মধ্যে একতার অভাব হবে, সামঞ্জস্যের অভাব হবে, ভালোবাসার অভাব হবে, যেখানে ঝগড়াঝাটি তৈরি হবে, কোন্দল তৈরি হবে, মারপিট হবে, সেরকম কথা বলবো না। আবার বলছে নট টু ফিউ ওয়ার্ডস। আবার একবারই যদি না বলি তাহলে কমিউনিকেট করবো। একবারে যদি কোনো কথা না বলি তাহলে আপনার সাথে আমি কমিউনিকেট করবো, সংযোগ করবো। তাহলে সেইখানে একটা ট্রেনিং আছে, কৌশল আছে, যে কিভাবে পরিমিত কথা কোন ক্ষেত্রে কিভাবে কি বলা যায়। দেখুন, আমরা জানি সব, কিন্তু আমরা জ্ঞান পাপী। গণিতা বলেছেন যে জ্ঞান পাপীদের লক্ষ্যে পৌঁছানো খুব কঠিন। অজ্ঞান অনেক সময় তত্তর করে এগিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান পাপী একটা জায়গায় দরকচা মেরে যেতে পারে। আমি শিশুর কাছে নিশ্চয়ই সুপ্রামেন্টালের কথা বলবো না। শিশুর খেলনা নিয়ে তার সাথে খেলা করাটাই ভালো। আমি একটা যুবক বা কিশোরের কাছে বড় বড় তত্ত্বের কথা বলবো না, তাদের জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, সুন্দরভাবে সে তারা জীবন যাপন করে, সেই কথাটা বলবো। আমি আবার একটা জ্ঞানী মানুষের কাছে শিশুর মতো খেলনা নিয়ে যাব না, তার সাথে কিছু খেলনা বাটি নিয়ে খেলবো না। এই যে পরিমিতি বোধ আমাদের মধ্যে আছে, সেটা কথার ক্ষেত্রেও আমাদের আনতে হবে। মা বলছেন একটু সময় নেব। আই থিঙ্ক দ্য টেন্ডেন্সি, মাকে প্রশ্ন করা হয়েছে, আই থিঙ্ক দ্য টেন্ডেন্সি টু গ্যাদার ইনফরমেশন ইজ নট ব্যাড,
একজন প্রশ্ন করছে যে আমি মনে করি খবর জোগাড় করার প্রবণতা খারাপ নয়, অর্থাৎ চারিদিক থেকে ইনফরমেশন তৈরি করা। মা বলছেন এটা খারাপ এবং ক্ষতিকারক এবং কেবলমাত্র এটা চেতনাকে নামিয়ে দেয়, এটা কখনোই মানুষকে উন্নত জায়গায় নিয়ে যায় না। এইবার মা একটা কথা বলছেন, আমি যেহেতু একটু ফরাসি শব্দ উচ্চারণ করতে পারি না, জানিও না, ফ্রেঞ্চ ওয়ার্ডস বা ফ্রেঞ্চ সম্পর্কে আমার তো কোনো ধারণাই নেই, তবু আমাকে একটু পড়তে হচ্ছে আমার অযোগ্য উচ্চারণের মধ্যে দিয়ে। লেখাটা ভীষণ সুন্দর। মা বলছেন নেডার এস্ট পুনে চোজ ট্রেস I don't know how to translate মেডায়ার into English। এই মেডায়ার কথাটা মাঝে ফ্রেঞ্চে বলেছেন বা বলছেন যে এটার ইংলিশ ট্রান্সলেশন আমি জানি না, কিন্তু এটা কিভাবে বলতে হবে সেটা আমি ঠিক জানি না। বলে বলছেন ইট ইজ নট এক্স্যাক্টলি স্পিকিং ইন। এটা কিন্তু কোনো খারাপ ভাবে কথা বলার জন্য মেডায়ার কথাটা ব্যবহার হয় না। তাহলে কিসের জন্য ব্যবহার হয়? ক্রুকেড মাইন্ড, ক্রুকেড টাং, ক্রুকেড হার্ট, এই হিসেবে এটা ব্যবহার হয়। অর্থাৎ যেখানে মেডায়ার কথাটা খুব জঘন্য ব্যাপার, একটা কুটিল মূল, কুটিল ভাষা, কুটিল হৃদয় অন্তর, এসব যেখানে প্রকাশ পায় সেখানে মেডায়ার কথাটা ব্যবহার হয়। বলছেন এই যেগুলো প্রকাশ পায়, কুটিল ভাষা, কুটিল অন্তর, কুটিল মন, সেগুলো কিন্তু আপাত দৃষ্টিতে যেন মধু মধু মনে হয়, মধু মধু বা সুইট মনে হয়। মা খুব সুন্দর ব্যবহার করেছেন, দ্যাট লুকস লাইক হানি বা টেস্টেস লাইক পয়জন, কিন্তু এগুলো কিন্তু শেষে কিন্তু তার স্বাদে বিষের স্বাদ এসে যায়, আমাদের একবারে পয়জন এনে দেয়। শুনতে মনে হয় খুব সাধু। দেখবেন অনেকে বলেন জানেন আমার একটা স্বভাব আছে, আমি খুব স্পষ্ট কথা মুখের উপর বলে দিই, যা মনে আসে তাই বলে। কিন্তু সেই অজ্ঞান ব্যক্তিটি জানেন না তিনি যেটা বলছেন সেটা তিনি বলছেন না, তাকে নিম্ন প্রকৃতি তার মধ্যে দিয়ে বলাচ্ছে। তাই জন্য তার মনের মধ্যে যে গালাগাল আসে সেই গালাগালটা তিনি দ্বিধাহীন ভাবে বলে দেন, যেটা বললে মানুষের আঘাত লাগে সেটা বলে দেন, যেটাকে তিনি ভাবছেন স্পষ্টবাদিতা, না, সেটা অজ্ঞান। এবং এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ খুব ভালো একটা ভাষা ব্যবহার করেছেন কথার মধ্যে, যে কাদের কাজের আধ্যাত্মিক জীবন গড়ে উঠতে পারে না। বলছেন ভেতর বুধে যারা ভেতরে বদ্ধ হয়ে রয়েছে, একটু একটা ফাঁকও তৈরি হয়নি, একটা কণাও ফুটো তৈরি হয়নি ভেতরের চেতনা, কান তুলসে, অর্থাৎ কানে তুলসী পাতা, কপালে তিলক, নাকে তিলক, যারা এসব সোয়াদ করে তারা, মুখ হলসা, কি সব ভাষা দেখুন না, যে বাংলা ভাষায় নেই এসব। মুখ হলসা মানে যার মুখের কোনো আগল নেই, যার মনের মধ্যে যা কিছু আসে সবকিছুই সে বলে দেয়, আলপটকার, আর লোকে ভাবে সরল, না, অজ্ঞান। এবং কত ক্ষতি হয় সংসারের, পরিবারের, কর্মক্ষেত্রে, কত ক্ষতি হয় ধারণার বাইরে। মা সারদা খুব সুন্দর একটা কথা বলেছে, যারা আধ্যাত্মিক সাধনা করেন, যারা ঈশ্বরকে লক্ষ্য করে সাধনা করছেন, তারা একটু নরম করে কথা বল, যাতে কারোর কোনো আঘাত না লাগে। এই নরম করে কথা বলাটা কখন আসবে? যখন চৈতন্য সত্তার সাথে যুক্ত হয়ে সে বুঝবে তার আর নিজস্ব কেউ কেটামি বা অহংয়ের ভাব প্রকাশ করার নেই। আমাদের যখন
ঔদ্ধত্য আসে আমাদের মধ্যে, যখন মনে হয় আমি একটা কেউকেটা, আমি কিছু জানি, আমার মতো কেউ কিছু জানে না, তখনই কিন্তু ওই ধরনের আমি যা বলি স্পষ্ট বলি, আমার মতো কেউ স্পষ্ট বলতে পারে, এবং সেই মানুষগুলোকে কেউ পছন্দও করে না, সংগঠনে পছন্দ করে না, পরিবারে করে না, কর্মক্ষেত্রে করে না, তাদেরকে অ্যাভয়েড। তারা আসলে অজ্ঞান মানুষ। তা আমাদের আজকের যে কথার উপর নিয়ন্ত্রণ, এইটা আমরা যতটা শুনলাম, এরপর আমাদের ছোটবেলায় আমরা চলে যাব। কারণ ছোটবেলার ওইসব স্মৃতিগুলো, ওইসব পাঠ্যগুলো এখনো আমাদের মনের মধ্যে একটা উজ্জ্বল অবস্থায় রয়েছে। আমরা যখন প্রত্যেকে যারা এখানে উপস্থিত আছি, যখন বাংলা মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়তাম, ক্লাস 3-তে পড়তাম, তখন আমাদের বইতে একটা খুব সুন্দর কবিতা ছিল। সেই কবিতাটার নাম ছিল আদর্শ ছেলে। সেই কবির নাম হচ্ছেন কুসুম কুমারী দাস। তিনি হচ্ছেন কবি জীবনানন্দ দাশের মা। তার এই কবিতা সেই সময় মুখে মুখে ঘরে ঘরে ঢুকে গেছে। কি কবিতা? সকলের মনে আছে, দেখবেন সকলেই বলতে পারবেন, স্মৃতিতে উজ্জ্বল হইল। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, নিচে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল বাতা ঘুরে যায়। মনে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। দেখুন, এখানে দুটো শব্দ আমি তুলে নিচ্ছি। একটা হচ্ছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এইটা মা বলছেন নো ওয়ার্ডস অ্যাক্টস, একেবারে মিলে যাবে। দ্বিতীয়ত, এখানে যে কথাটা হচ্ছে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। যে মানুষ কনসাসনেসকে নিয়ে চলে, সে কখনো জীবনে কোথাও থেকে যায় না, সে কিন্তু তার লক্ষ্যে নিশ্চিত ভাবে পৌঁছে। আজকে চারপাশে বড্ড বেশি কথার জাল, এত কথা কান বধির হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর গানে বললেন, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। একটা জিনিস জেনে রাখা ভালো, নর্দমার পাক যদি ছুঁড়ে মারা যায় কারোর গায়ে, সেটাকে তবু জল দিয়ে ধোয়া যায়, কিন্তু কথার পাক কোনোদিন ধোয়া যায় না। সেটা একবারে চিতায় ওঠার আগে অব্দি স্মৃতিতে থেকে যায়। তাই মা বলছেন, the world is defeated with useless word. এই পৃথিবীকে বধির করে তুলেছে অপ্রয়োজনীয় কথাবার্তা। আমরা এই পৃথিবীকে যে বধির করে তুলেছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আমরা অন্তত যারা শ্রী অরবিন্দ মায়ের আশ্রয়তে এসেছি, আমরা নিজেরা সচেতন ভাবে চেষ্টা করব আমাদের জীবনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে নিজেদের চেতনাকে নামিয়ে ফেলা নয়, অপরের চেতনাকেও নামিয়ে ফেলা নয়। আমরা পরিমিত বোধের মধ্যে দিয়ে যতটুকু প্রয়োজন, যে কথা বললে মানুষের চেতনার উন্নতি হয়, মানুষের মধ্যে সত্যের আলো জ্বলে ওঠে, সেই কথাই আমরা বলবো, এই আশা রেখে আমরা ক্লাসটি শেষ করব। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে। সন্দীপদা, আমার একটা প্রশ্ন আছে। বলুন। আমি কারোর সম্বন্ধে সমালোচনা করতে চাইছি না, আমি শুনতেও চাইছি না, কিন্তু এমন কিছু মানুষ আছে যাদেরকে ঘুরিয়ে ফিরে যতই এই
ভালো কথাতে আনি না কেন, তাহলে সেই ঘুরে ফিরে সেই সমালোচনার কথাটাই বলতে চায়। সেগুলো শোনাটাও তো আপনি বললেন অন্যায়, কিন্তু এইবারে তাহলে সেইখানটা কি করে অ্যাভয়েড করব? এখন ধরুন ব্যবহারিক জীবনের ক্ষেত্রে, খুব সত্যি কথা বলতে প্র্যাকটিক্যাল লাইফে আমার সাথে ধরুন যেসব মানুষগুলো একবারে প্রতিদিনের যোগাযোগে রয়েছে, সেখানে সবসময় তো অ্যাভয়েড করা যাচ্ছে না হয়তো, কিন্তু এখানে একটা বড় টিপস আছে। সেই টিপসটা হচ্ছে মানে কি, আমাদের চেতনার স্তরটা এত উন্নত, এত সুন্দর, এত বিজ্ঞানময়, এত উন্নত, আমার চেতনাটাকে যদি আমি তুলে ধরি, তাহলে কিন্তু সেই কথাগুলো আমার কাছে আসবে ঠিক, কিন্তু আমার মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করবে না। মানে শুনতে ভালোই লাগে না, তাকে যত দেখবো না। যেমন ধরুন আপনাকে বলি, এই যে যারা রয়েছেন আমাদের প্রণম্য যারা, আমি শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে বলি। আর শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে পুরোহিত হিসেবে এসছেন, সাধনা করছেন, সে তখন তো সেটা প্রকাশ পাচ্ছে না। প্রতিদিনের একটা ঘটনা হতো, যখনই তিনি মায়ের মন্দির থেকে ওই পঞ্চবটি বনের দিকে যাচ্ছেন বা গঙ্গার দিকে যাচ্ছেন, তখন একটা প্রতিদিনের রসিকতা ছিল, ওখানে যে খাজাঞ্চি বাবু ছিল, যে হিসাব নিকাশ, তার হাতে একটা বেতের লাঠি ছিল। সে প্রতিদিন রামকৃষ্ণদেবের পায়ে মারতেন, পাল্লা পাল্লা করে। চিন্তা করুন, আমাদের গায়ে কিন্তু এখনো কেউ হাত দেয়নি, শুধু কিছু কথা বলেছে। ঠাকুর কিন্তু কোনোদিন না, প্রতিবাদ না, তাকে শুধু বলেছেন এরম করুনি, এরম করুনি, এরম বলেছেন। তাকে মারতে যাননি, তাকে গালাগাল দেননি, ঔদ্ধত্য প্রকাশ করেননি। আধ্যাত্ম কি কঠিন জিনিস দেখুন। এদের করতে করতে একদিন গঙ্গার পাড়ে শুধু ঘুরে দাঁড়িয়ে তার দিকে দৃষ্টিটা দিয়েছেন। এমন করুনি, ফল ভালো হবে না। ব্যাস, অবতারের মুখর নিঃসৃত বাণী হলো কি, খাজাঞ্চি বাবুর অকাল মৃত্যু, তার বংশ ক্ষয়, তার বংশ একবারে শেষ হয়ে গেল শুধু অবতারের ওইটুকু একটা ঐতিহ্য। কারণ ভগবান সহ্য করতে করতে একবার যদি ভগবান ঘুরে দাঁড়ান, তখন তার মহাকালী শক্তি ওই সমস্ত অদিব্য শক্তিরাজিকে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে। এটা একটা মস্ত বড় টিপস কি জানেন মানে দি, যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে, আপনি মায়ের কাছে তাদের তুলে দিন, নিজে কিচ্ছু সিদ্ধান্ত নেবেন। মা, আমার নামে এরা বলছে, আমাকে ডিস্টার্ব করছে, বলছে, আপনি একবার অপেক্ষা করে দেখুন না। প্র্যাকটিক্যালি আপনাকে বলছি যে মায়ের শক্তি যে কি অপরিসীম কাজ করে, আমাদের জীবনে আমরা দেখতে পেয়ে গেছি। অনেক শয়তান, অনেক অনেক ধরনের অপমান, অনেক ধরনের অযাচিত আঘাত মানুষ করেছে, কিন্তু সেই সব মানুষগুলো কিন্তু আজ এই জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের কোনো স্পর্শই নেই। শুধু চেতনাটাকে তুলে নিতে হবে। চেতনাটাকে যদি নিচের দিকে নামিয়ে রাখি তাদের মতো, তাহলে কিন্তু আঘাত আসবে। কিন্তু আমার তো তাদের কাছে যাওয়ার প্রয়োজন নেই, আমার তো লক্ষ্য অনেক উঠছে, তাই না? সে তো নিশ্চয়ই, তখন মায়ের কাছে আর কি করে দিতে হবে, একবারে ব্যক্তি সমেত রেফার করে দিন যে এই বদমাইশ লোকটা আমাকে এরকম ভাবে আমার সাথে এই জিনিস করছে, মা তুমি দেখো, ওরে নিশ্চিন্তে বসে থাকো। মায়ের শক্তি সম্পর্কে আমার ধারণা নেই, আমরা ভাবি ওটা ছবি, ছবি নয়। না, সত্যিও নয়, বিরাট শক্তি, বিরাট শক্তি। খুব ভালো লাগলো। সবাই শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আবার আমরা আগামী বুধবার এই ক্লাসে আপনারা বললাম।